আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে। দর্শক, এই অনুষ্ঠানে আমরা নিয়মিত যেসব ঘটে যাওয়া বিষয় সেগুলো নিয়ে আলোচনা করে থাকি। আজও আমাদের কাছে এমন কিছু বিষয় আছে। আমাদের সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন দুজন অতিথি। আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ মজুমদার। আমাদের সাথে আরও একজন আছেন ডেইলি টাইমস অফ বাংলাদেশের উপদেষ্টা সম্পাদক, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক ইলিয়াস খান। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। যেহেতু মূলত প্রতিদিনের ঘটে যাওয়া কিছু কাহিনী নিয়ে আমাদের এই আয়োজন, আজও এমন কিছু ঘটনা আছে যেটা সম্প্রতি আজকেই এলজিআরডি মন্ত্রী একটি কথা বলছিলেন যে রোহিঙ্গা ইস্যুর সমাধানের পরিকল্পনা করছেন বা তাদের হাতে আছে। এটা নিয়ে অন্তর্বর্তী সরকারের আমলে প্রধান উপদেষ্টাও বলেছিলেন যে তিনি আশা করেন পরবর্তী ঈদ হবে, রোহিঙ্গারা ঈদ করবে বেশ কিছু তাদের নিজস্ব জায়গায়। সেটার পরে অগ্রগতি কতদূর গেল বা কি হলো, আমি আজাদ ভাইয়ের কাছে যদি প্রথমে আসি। ধন্যবাদ আপনাকে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উনি আশা প্রকাশ করেছিলেন, এটা ঠিকই আছে। আশার পিছনে কিছু ভিত্তিও ছিল। ভিত্তিটা ছিল এরকম যে রোহিঙ্গা ইস্যুটা আসলে হারিয়ে গিয়েছিল, কারণ এত এত নতুন নতুন ক্রাইসিস গ্লোবালি তৈরি হয়েছে যে গ্লোবাল কনটেক্সটে রোহিঙ্গা ইস্যুটা নিয়ে আর কেউ খুব বেশি কথা বলছিল না। রোহিঙ্গাদের যে সাহায্য সেটাও অনেক পরিমাণ কমে এসেছিল। অন্তর্বর্তীকালীন সরকার তার তো অনেকগুলো কাজ ছিল, তার মধ্যে এই কাজটাও অগ্রাধিকার ভিত্তিতেই মাননীয় প্রধান উপদেষ্টা তৎকালীন উনি নিয়েছিলেন এবং একজন হাই রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দিয়েছিলেন বিশেষভাবে এই ইস্যুটা দেখার জন্য। ওনার মূল লক্ষ্যটা ছিল প্রথমত এই ইস্যুটাকে আবার ফোকাসের মধ্যে নিয়ে আসা, আলোচনার মধ্যে নিয়ে আসা, যাতে করে শান্তি বা তাদের ফেরত যাওয়ার প্রক্রিয়াটা এগোয়, কারণ এটা একেবারে থেমে গিয়েছিল। এবং সেই লক্ষ্যে উনি অনেকগুলো কাজও করেছিলেন। হাই রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেওয়া তো একটা অবশ্যই আছে। আপনার রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশের উদ্যোগে জাতিসংঘ একটা আপনার আন্তর্জাতিক কনফারেন্স করেছে। জাতিসংঘ মহাসচিব নিজে এসেছেন বাংলাদেশে রোহিঙ্গাদের সিচুয়েশন দেখতে। রোহিঙ্গাদের নিয়ে ঢাকা কক্সবাজারে একটা কনফারেন্স হয়েছে। আপনার কাতারে একটা সেশন হয়েছে রোহিঙ্গাদের নিয়ে। এই বিষয়গুলোর আসলে উদ্দেশ্য ছিল রোহিঙ্গা ইস্যুটাকে আবার ফোকাসের মধ্যে নিয়ে আসা। কিন্তু আপনি জানেন যে রোহিঙ্গা সমস্যাটা সমাধান করা এককভাবে বাংলাদেশ সরকারের উপর নির্ভরশীল নয়। এটার প্রথম শর্তই হচ্ছে মায়ানমারে শান্তি ফিরে আসা। কারণ আপনি মায়ানমারে যতক্ষণ পর্যন্ত শান্তি এবং স্থিতিশীলতা না আসে, আপনি তো রোহিঙ্গাদেরকে সেখানে জোর করে ঠেলে দিতে পারবেন না। একটা কনফ্লিক্ট থেকে এসে তারা তো আরেকটা কনফ্লিক্টের মধ্যে যেতে পারবে না। সো কোনো অবস্থাতেই তাদেরকে সেখানে ফেরত পাঠানো যাচ্ছে না, কারণ মায়ানমারে এখনও স্থিতিশীলতা আসে না। যতবারই তাদের আপনার প্রত্যার্পণের কথা এসেছে বা প্রত্যাবাসনের কথা এসেছে, ততবারই দুটো শব্দ খুব ভালোভাবে উচ্চারিত হয়েছে বা ব্যাপকভাবে উচ্চারিত হচ্ছে। একটা হচ্ছে সেফ আর একটা হচ্ছে ডিগনিফাইড। সেফ এবং ডিগনিফাইড রিটার্ন। সেফ তো অবশ্যই তারা সেখানে গেলে ভালো থাকবে, আগের মতো হুমকি দামকির মধ্যে থাকবে না। আর দ্বিতীয় হচ্ছে ডিগনিফাইড, যেটা তাদেরকে মায়ানমার সরকার তাদের নাগরিক হিসেবে মর্যাদা দেবে। এই ডিগনিফাইডের ক্ষেত্রে কিছুটা অগ্রগতি হয়েছে। আপনি জানেন বাংলাদেশের পক্ষ থেকে 8.5 লাখ রোহিঙ্গার একটা তালিকা মায়ানমারকে দেওয়া হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্বে ছিল তখন পর্যন্ত সেটা 1,80,000-এর মতো ভেরিফাই করে মায়ানমার বলেছে যে হ্যাঁ তারা তাদের দেশের অধিবাসী, নাগরিক সেটা বলেনি। এখন পর্যন্ত সর্বশেষ যে সংবাদ, তাতে তারা 2.5 লাখ রোহিঙ্গাকে তাদের দেশের বাসিন্দা হিসাবে মেনে নিয়েছে। প্রথমত তারা মায়ানমারের অধিবাসী, এটা মেনে নেওয়ার পর দ্বিতীয়ত তাদেরকে মায়ানমারের নাগরিকত্ব দেওয়া এবং নাগরিকদের মতো অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া, এই বিষয়গুলো নিশ্চিত করার একটা প্রয়োজনীয়তা রয়েছে। তো এইটা হচ্ছে তাদের ডিগনিফাইড রিটার্নের কথা। তার
আরেকটা পার্ট হচ্ছে সেফ রিটার্নের কথা, কিন্তু আমরা সবাই জানি যে সেফ রিটার্নের মতো কিন্তু পরিস্থিতি এখনও মায়ানমারে তৈরি হয়নি। মায়ানমারে এখনও একটা গৃহযুদ্ধ চলছে এবং সেই গৃহযুদ্ধের নতুন একটা অ্যাক্টর হিসেবে যোগ হয়েছে আরাকান অঞ্চলে, আরাকান আর্মি রাখাইন অঞ্চলে। এবং শুধু মায়ানমার আগে যেমন এই সেফটি ইস্যুটা শুধুমাত্র মায়ানমার সরকারের সাথে আলোচনা করা যেত, এখন এই নতুন অ্যাক্টরটা যোগ হওয়াতে তাদেরকেও অনবোর্ড করতে হচ্ছে। এই কাজটাও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার শুরু করেছিল, তাদের সাথে আলোচনাটা করেছে এবং তাদের রাখাইন অঞ্চলে রোহিঙ্গাদের জন্য একটা সেফ জোন তৈরি করে আরাকান আর্মি এবং মায়ানমার সরকারের সাথে সমঝোতার ভিত্তিতে তাদেরকে সেখানে পাঠানো যায় কিনা সেটা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করেছিল। আনফর্চুনেটলি যেহেতু মায়ানমারের গৃহযুদ্ধটা এখনও থামেনি এবং সেই পরিস্থিতিটাও এখনও তৈরি করা যায় নাই, তবে এটা অন্তর্বর্তীকালীন সরকার যে তৈরি করতে পারেনি বলে যে কেউ কোনোদিন পারবে না, বিষয়টা এরকম না। আজকে আপনি যে কথাটা বললেন, আমাদের মাননীয় LGRD মন্ত্রীর কথা বললেন, উনি নিশ্চয়ই বর্তমান সরকারের কাছে ওনাদের কাছে নিশ্চয়ই কোনো ডেভেলপমেন্ট আছে। ওনারা হয়তো এক্ষেত্রে যে কাজটুকু অন্তর্বর্তীকালীন সরকার একটু এগিয়ে দিয়েছিলেন সেটা ওনারা হয়তো আরেকটু এগিয়ে নিয়েছেন, তার ভিত্তিতে উনি এই কথাটা বলে থাকতে পারেন। এবং আমরা আশা করি আসলে যার মাধ্যমেই হোক, যেই সরকারই করুক, এই সমস্যাটা সমাধান করাটা আমাদের বাংলাদেশের জন্য জরুরি এবং সেটা যারাই করতে পারবে তাদেরকেই আমরা স্বাগতম জানাবো এবং ধন্যবাদ জানাবো। ইলিয়াস ভাই, আপনার কাছে যদি একটু আসে, আজাদ ভাই বলছিলেন কোট আনকোট করে রোহিঙ্গা ইস্যু হারিয়ে গিয়েছিল, কারণ অনেক ইস্যু ছিল আসলে এটা। এই হারিয়ে যাওয়া ইস্যুকে আবার ফিরিয়ে আনার কথা যদি বলি, বা এই যে নতুন সরকার যে আশা দিচ্ছে, কি মনে ফিরিয়ে করেন? আনতেই হবে, কারণ এটি আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সংকট। কিন্তু আমরা জানি তিনি যে বলেছেন হারিয়ে গিয়েছিল, তিনি যথার্থই বলেছেন। মূলত এই যে বিপুল সংখ্যক রোহিঙ্গা কিন্তু 17 সালের পরে এসছে, 17 সাল থেকে শুরু করে তারা এসছে এবং শেষ দিকে গত যে স্বৈরাচারী সরকার ছিল শেষ দিকে তারা এই রোহিঙ্গা নিয়ে আর কোনো কথাই বলতো না। তো অন্তর্বর্তীকালীন সরকার যখন ছিল তখন কিন্তু এটি আলোচনায় এসছে। আমরা জানি বিদেশি অনেক নেতৃবৃন্দ কিন্তু রোহিঙ্গা ক্যাম্পে এসে, এই যে রমজানের মধ্যে আমার মনে আছে যে জাতিসংঘ মহাসচিব, তারপর আরেকজন ভদ্রমহিলা এসেছিলেন বোধহয় তুরস্কের ফার্স্ট লেডি, তিনি, এটি কিন্তু আন্তর্জাতিক একটি ফোকাসে এসছে। যদিও আমরা কোনো কাঙ্ক্ষিত ডেভেলপমেন্ট পাইনি, আমাদের প্রত্যাশা ছিল যে আমাদের যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছিলেন সারা বিশ্বে তার একটি পরিচিত আছে এবং পরিচিতিটা হচ্ছে পজিটিভ পরিচিতি। সবাই তাকে সম্মান করে, পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান তাকে সম্মান করে। তো তিনি একটি কিছু করতে পারবেন বলে আমাদের মনে হয়েছিল। মূল সংকটটা আসলে এটি শুধু মায়ানমারের উপর না, আমাদের আরও কিছু প্রতিবেশী আছে, যেমন ভারত আছে, চীন আছে, আমি বলে দিচ্ছি, এদেরও কিছু স্বার্থ এখানে জড়িত আছে। সুতরাং সব পক্ষগুলো যদি এক না হয় তাহলে কিন্তু আসলে এই রোহিঙ্গা সমস্যার সমাধান হওয়া সম্ভব না। আপনি দেখবেন যে রোহিঙ্গাদের বার্থ রেট সেটি কিন্তু খুব বেশি। আমাদের সাধারণ বাংলাদেশের মানুষের যে বার্থ রেট রোহিঙ্গাদের তার চেয়ে বেশি এবং প্রতিদিন কিন্তু অনেক রোহিঙ্গা কিন্তু এখন বেড়েছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে আমাদের যে বর্ডার সিকিউরিটি ফোর্স যারা বর্ডার পাহারা দেয়, খুব দুর্ভাগ্যজনকভাবে একটি দেশে লক্ষ লক্ষ মানুষ ঢুকে গেল, কেউ কোনো প্রতিবাদ করলো না, বাধা দেওয়ার চেষ্টা করলো না। তাহলে আমাদের সীমান্তরক্ষী বাহিনী কেন বলবে মানবিক? এরকম মানবিক এখন তো সবাই আমেরিকা যেতে চায় উন্নত জীবনের আশায়। আমেরিকা কি মানবিক হয়ে সবাইকে আসতে দেবে? এটা তো হয় না। এবং খুব দুর্ভাগ্যজনক এমন একটি কথা আমি নিজে দেখেছি, বিভিন্ন গণমাধ্যমে এসেছিল যে তৎকালীন যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি যখন 18 সালে জাতিসংঘ অধিবেশন থেকে ফিরেন তখন অনেকে তাকে এই রাস্তার দুধারে দাঁড়িয়ে, তাদের সময় সেই সংস্কৃতিটা ছিল, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দাঁড়াতো, হাজার হাজার মানুষ দাঁড়াতো, তখন বলেছে যে আমাদের প্রধানমন্ত্রী নোবেল পুরস্কার পেয়েছে, স্বাগত জানাতে এসেছি। মানে এটি তারা একটি বিরাট কাজ করেছে, সব আসতে দিয়েছে। এখন তাদের নেত্রী যিনি বাংলাদেশে গুম, হত্যা, লুটপাট সব কিছু চালিয়েছেন, তিনি নাকি নোবেল পুরস্কার পাবেন শান্তিতে, এই জন্য তাকে স্বাগত জানায় এসেছে, এরকম একটা ইমপ্রেশন দেওয়া হয়েছিল। এবং এমনও প্রচার আছে রোহিঙ্গাদের অবাধে প্রবেশ করতে দেয়া হয়েছে এই নোবেল পুরস্কারের আশায়, কারণ তার যে দুর্বিনীত শাসন ছিল সেটি নিয়ে বাংলাদেশের, শুধু বাংলাদেশের না পুরো বিশ্ববাসী জানতেন যে তিনি কিভাবে শাসন করছেন, সেটি একটা প্রলেপ দেওয়ার চেষ্টা করেছিলেন। তো এটি আমাদের জন্য দুর্ভাগ্য। এবং এই সংকটটি শুধু এখন কিন্তু দেশের মধ্যে নয়, আপনি দেখবেন যে অনেক রোহিঙ্গা
বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিদেশে যাচ্ছে, বিশেষ করে মিডল ইস্টে বেশি যাচ্ছে এবং নানা অপরাধ প্রবণতায় জড়িয়ে পড়ছে। এটা কিন্তু বাংলাদেশেরও বদনাম হচ্ছে। এবং সৌদি আরব থেকে আমি যদি ভুল না জেনে থাকি, অনেক রোহিঙ্গাকে পাসপোর্ট দিতে বলেছে বাংলাদেশে। সেটা আপনার একটা সময়ে অনেক আগে এই রোহিঙ্গারা গিয়েছিলেন। এটা এই যে 2017 বা 2016-তে যারা এসেছে তারা না, আগে যারা এসেছিলেন তাদের অনেকে বাংলাদেশ থেকে আপনার ডকুমেন্ট নিয়ে বাংলাদেশি হিসাবে সেখানে গিয়েছে, যাওয়ার পর তারা আর আসেনি, ফেরত আসেনি, কিন্তু ততক্ষণে তাদের বাংলাদেশের পাসপোর্টের মেয়াদও শেষ হয়ে গেছিল। এবং এরকম একটা বিশাল অংশ, প্রায় 70,000 রোহিঙ্গাকে সৌদি আরবের পক্ষ থেকে বলা হয়েছিল যে তাদের এবারে সুবিধা হচ্ছে এখন যে দলটি ক্ষমতায় সরকার গঠন করেছে, আপনি নিশ্চয়ই জানেন এবং অনুষ্ঠান যা দেখছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমলে অনেক রোহিঙ্গা এসেছিল বাংলাদেশে এবং বেগম খালেদা জিয়ার আমলে এসেছিল। তারা কিন্তু অত্যন্ত দক্ষতার সঙ্গে, এবং জিয়াউর রহমান আমলে তিনি তো একদম থ্রেট দিয়েছিলেন যে প্রয়োজন আমরা যুদ্ধ করব, কিন্তু তোমাদের রোহিঙ্গা ফেরত নিতে হবে, এবং ফেরত নিতে কিন্তু বাধ্য হয়েছে। বেগম খালেদা জিয়ার সময় অনেক রোহিঙ্গা এসে তারাও কূটনৈতিক তৎপরতার মাধ্যমে পাঠাতে সক্ষম হয়েছে। আমি আশা করতে চাই যে সরকার, এখন যিনি সরকার প্রধান, তাদের রক্তের ধারাবাহিকতা, তিনিও কার্যকরী উদ্যোগ নেবেন এবং রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারবেন বলে আমি আশাবাদী। এলজিআরডি মন্ত্রী যেমনটি বলছিলেন যে তাদের পরিকল্পনা আছে, পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে পারে তাহলে আমরাও আশা করতে পারি। একটি কথা বলছিলেন যে সবচেয়ে বড় সংকট রোহিঙ্গা ইস্যু। আমাদের আরেকটি সবচেয়ে বড় সংকট আমরা দেখতে পাচ্ছি ইদানিং, আপনারা জেনে থাকবেন, হাম। বেশ বড় একটি পরিসরে হামের অবস্থা দেখা যাচ্ছে খারাপ। হাম নিয়ে আমি আসবো আজাদ ভাইয়ের কাছে। হাম নিয়ে যতবারই কথা উঠছে, প্রতিদিন শিশুরা মারাও যাচ্ছে, বারবারই বিভিন্ন মহল থেকে অভিযোগ আসছে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যে তারা হামের টিকা কেন আনেনি, বা ওই সময় আরও অনেক রোগের টিকাই তাদের না আনার যে প্রক্রিয়া, সেটা নিয়ে অভিযোগ করছে। আসলে কেন, গাফিলতিটা কেন ছিল? দেখেন, একটা জিনিস ক্লিয়ার করি যে আমি কিন্তু এখানে একজন সাংবাদিক হিসেবে আপনার সাথে কথা বলছি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রতিনিধি হিসেবে এখন আমি কোনো কথা বলছি না। সো অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমি যদি এই প্রশ্নটা আমাকে আপনি করতেন, তাহলে আমার পক্ষে সুবিধা হতো যে সরকারের সে সময় যারা দায়িত্বশীল ছিল তাদের কাছ থেকে জেনে এসে আসলে আপনাকে এই প্রশ্নের জবাব দেওয়া। যেহেতু এখন তারাও দায়িত্বে নেই, বা আমিও তাদের সাথে আমার পেশাগত যোগাযোগটা সীমিত হয়ে গিয়েছে, আমার পক্ষে আপনাকে বলা মুশকিল যে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো গাফিলতি ছিল কিনা। এক্ষেত্রে আমাদের যে মাননীয় তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান গতকালকে একটা কথা বলেছেন, আমি মনে করি যে ওনার কথাটাই যথার্থ এই অর্থে উনি বলেছেন যে এটা তদন্ত করে দেখা উচিত কার গাফিলতি। আমাদের এখন এই যে সংকটটা, এটা আমরা আশা করি রোহিঙ্গা সংকটের মতো একটু আগে আমরা যেটা বললাম এত দীর্ঘ হবে না, খুব দ্রুত আমরা এটা মোকাবেলা করতে পারবো। আমাদের এই মুহূর্তে আমাদের প্রায়োরিটি হচ্ছে দুটো। এক হচ্ছে এই সংকটটা মোকাবেলা করা, কারণ আমাদের বাচ্চারা মারা যাচ্ছে, এটা বন্ধ করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে এটা খতিয়ে দেখা এই সংকটটা কেন তৈরি হলো। সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের কারণে নেগলিজেন্স থাকতে পারে, আপনার সেখানে আমাদের যে স্বাস্থ্য সহকারী যারা আছে তারা তাদের দায়িত্ব বাদ দিয়ে তারা ধর্মঘট করেছে, তাদের ধর্মঘটের কারণে শিশুদের টিকা প্রাপ্তির ক্ষেত্রে কোনো অসুবিধা হয়েছে কিনা, এমনকি ইউনিসেফেরও কিন্তু ভূমিকাটা আমার মনে হয় দেখা দরকার আছে। কারণ ইউনিসেফ কিন্তু যে টিকাটা দেয় সেই টিকাটা কিন্তু ফ্রি দেয় না, ইউনিসেফ থেকে টিকাটা নিতে হয়। ইউনিসেফের এখানে এক ধরনের স্বার্থ আছে। এখন সেই স্বার্থটা যাতে ঠিক না থাকে, বা স্বার্থটা ধরে রাখার জন্য তারা বারবার ইউনিসেফ থেকে টিকা কেনার জন্য সরকারকে চাপ দিচ্ছিল কিনা। কারণ এখানে একটা টিকা কেনার মেথড নিয়ে একটা আলোচনা হয়েছে যে ইউনিসেফ থেকে সরাসরি না কিনে ওপেন টেন্ডারের মাধ্যমে কেনা হোক, এরকম একটা সিদ্ধান্ত হয়েছিল। যদিও যতটুকু দেখেছি যে ওপেন টেন্ডারের মাধ্যমে কেনা হয়নি, ইউনিসেফের মাধ্যমেই এই টিকাটা সরবরাহ করা হচ্ছে। তা এখন ইউনিসেফের মাধ্যমে কিনলে যদি বাংলাদেশের সুবিধা হয় তাহলে ইউনিসেফের মাধ্যমে কিনতে পারে, কোনো অসুবিধা নেই। বা ওপেন টেন্ডারের মাধ্যমে যদি সাশ্রয় হয় সেটাও সরকার ভেবে দেখতে পারে। কিন্তু সেই পুরো প্রক্রিয়াটাই আসলে বাংলাদেশের জন্য কোনটা ভালো, বাংলাদেশের পাবলিক হেলথ ঠিক রাখার জন্য, আমাদের শিশুদেরকে নিরাপদ রাখার জন্য কোনটা ভালো, এইটা জানার জন্য আমাদের পুরো বিষয়টাকেই আসলে খুব নির্মোহভাবে
তদন্ত করে দেখা উচিত, এবং সেটা করতে গিয়ে যদি মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের কারণে নেগলিজেন্স ছিল, তাহলে সেই নেগলিজেন্সের দায় তাকে নিতে হবে। আর যদি মনে হয় যে না, এটা নেগলিজেন্সের চেয়েও বড় জিনিস হচ্ছে যে এটা দুর্ভাগ্যজনক কিছু পরিস্থিতির কারণে হয়তো হয়েছে, কারণ আহমেদ এই যে আউটব্রেকটা এটা কিন্তু গ্লোবালি চলছে, বাংলাদেশের ক্ষেত্রে পরিস্থিতিটা মারাত্মক আকার ধারণ করেছে। তো আমি মনে করি যে আমাদের তথ্য উপদেষ্টা যেটা বলেছেন যে এই বিষয়টা তদন্ত করা দরকার, তদন্ত করে সরকারিভাবে কারো যদি কোনো গাফিলতি থাকে সেই গাফিলতিটাও আইডেন্টিফাই করা, এবং এই ধরনের গাফিলতি ভবিষ্যতে যাতে না হয় সেটাও দেখা, এবং সব সাথে পাশাপাশি টিকার সরবরাহ নিশ্চিত করা, এবং শুধু সরবরাহ না, টিকাটা সরবরাহ নিশ্চিত করার পর টিকাটা যাতে শিশুরা পায় সেইটা নিশ্চিত করা, এবং তাদের প্রত্যেককে একটা জবাবদিহিতার মধ্যে রাখা, এই জিনিসগুলো যাতে সরকার করতে পারে, তাহলে আমরা আশা করি যে হয়তো এই সংকটটা দ্রুত কেটে যাবে। ইলিয়াস ভাই, আমি এই বিষয়ে ছোট্ট করে জানতে চাবো, আমার কাছে আরেকটি বিষয় আছে, সময় যেহেতু কম। আজাদ ভাই বলছিলেন দুটি বিষয়, একটি মোকাবেলা করা, একটি খতিয়ে দেখা। এই মুহূর্তে আমরা দেখেছি প্রাণহানির সংখ্যা অত্যধিক বেশি, আজও মারা গেছেন। এখন সরকারের আসলে কোন দিকে নজর দেওয়া বেশি জরুরি, খতিয়ে দেখা নাকি মোকাবেলা করা? ক্ষতিও দেখতে হবে, মোকাবেলা করতে হবে, এবং চিকিৎসা দিতে হবে ভালোভাবে। যেমন বাচ্চারা যারা আক্রান্ত হয়ে হাসপাতালে যাচ্ছে, তারা যেন, আমাদের দেশ তো বিশেষ করে সরকারি হাসপাতালের কথা আমরা জানি, এই বাচ্চারা যাতে যথাযথ চিকিৎসা পায়, সরকারকে সেটা করতে হবে, এবং সরকার সেটি করছে। এবং একই সঙ্গে আমি বলতে চাই এই সুযোগে যে দ্রুত খতিয়ে দেখা দরকার কারা এই কাণ্ডটি ঘটিয়েছে। আমরা ব্লেম গেম না দিয়ে, যদি আমরা মনে করুন যে অন্তর্বর্তীকালীন সরকারকে ডাউনগ্রেডেড করবে, এই জন্য নানা সমালোচনা করব, অনেকে করেছেন আমি দেখেছি স্টুডিওতে, সেটি না করে কারা দায়ী সেটি খুব আইডেন্টিফাই করা হয়েছে। বাট এই জন্য যে তদন্ত হবে, সেটি তদন্ত করার জন্য যেন আবার একটা কমিটি করতে না হয়, কারণ আমরা তদন্ত কমিটির এদেশে কিন্তু নেচার জানি কি হয়, তদন্ত কমিটি তদন্ত করার জন্য আবার কমিটি করতে হয়। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিপোর্টিং করেছি, আমি দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা ঘটলেই তদন্ত কমিটি, কিন্তু কোনোদিন সেই তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ পায়নি। সুতরাং আমি বলতে চাই এটি একটি মানে কি বলে যে একটা ক্রিমিনাল অফেন্স, যারা এই বাচ্চাদের এত বড় ঝুঁকির মুখে ফেলেছে। এবং এই সুযোগে আরও বলে রাখে, বাচ্চাদের কিন্তু আরও 6টি টিকা দেওয়া হয়, সেই টিকা কী অবস্থা আছে আমি জানি না, সেগুলো দেওয়া হয়েছে কিনা সেগুলো দেখতে হবে। যদি না দেওয়া হয়ে থাকে, যত দ্রুত সম্ভব সরকারকে ব্যবস্থা নিতে হবে বলে আমি মনে করি। আচ্ছা, আমি আজাদ ভাইয়ের কাছে আরেকটি বিষয় নিয়ে আসবো। অন্তর্বর্তী সরকারের সময় ঢালাওভাবে দায়ের করা হত্যা মামলাগুলো যাচাই বাছাই করে দেখা হবে, এমনটি বলেছেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী। এবং তিনি বলেছেন যে দেখা গেছে একটা অভিযোগের কারণে ঢালাওভাবে অনেকজন, 10-12 জনের প্রেক্ষিতে 200 জনের নামেও মামলা হয়েছে, এবং তারা এখন ভুক্তভোগী। তাদের বিরুদ্ধে যে মামলাগুলো আছে সেগুলো প্রত্যাহারের ব্যবস্থা করবে বা ব্যবস্থা নেওয়া হবে যদি মিথ্যা অভিযোগ থাকে। এই জিনিসটা কেন, মানে নির্বাচিত সরকার তো মাত্র হলো 1.5-2 মাসও মনে হয় হয়নি, 2.5 মাস। আচ্ছা, অন্তর্বর্তী সরকার তো 1.5 বছর ছিল সংস্কার কাজে, তারা সংস্কারের জন্যই আসা। কেন এই জিনিসটা দায়ভারটা নির্বাচিত সরকারকে নেওয়া হবে? প্রথমত এটা দায় ভারের কোনো বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়, এবং সেটা নির্বাচিত হোক বা অন্তর্বর্তীকালীন সরকার হোক, সবাইকে এই দায়িত্বটা পালন করতে হবে। কারণ মানুষকে সুবিচার দিতে হবে, এটা সুবিচার নিশ্চিত করার জন্য যা যা দরকার সেটা সব সরকারেরই দায়িত্ব থাকে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেকগুলো মামলা হয়েছে, এবং সেই মামলায় অনেক আসামি ছিল, এটা সত্য, সেটা সত্য। কিন্তু মামলা কি অন্তর্বর্তীকালীন সরকার করেছে না নির্দিষ্ট একজন বাদী করেছে? এখন কোনো একজন বাদী যদি কাউকে অভিযুক্ত করে, তাহলে আপনি যাচাই বাছাইয়ের কথা বলেছেন, যাচাই বাছাইয়ের প্রথম ধাপ হচ্ছে পুলিশি তদন্ত। সরকার কিন্তু চাইলেই আপনার একটা কমিটি করে মামলা যাচাই বাছাই করে আসলে এভাবে বলে দেওয়াটা যায় না, এখানে কিছু আইনি বিষয় থাকে। তো পুলিশ তদন্ত করবে, তদন্ত করে যদি দেখে যে এই মামলাতে যে অভিযোগ করা হয়েছে বা যাদেরকে অভিযুক্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ সত্য নয়, তাহলে অভিযোগ বাদ দেবে। এটা হলো স্বাভাবিক আইনি প্রক্রিয়া। সেই আইনি প্রক্রিয়াটাই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও পুলিশকে অনুসরণ করতে হয়েছে, আবার এখনও করতে হবে। এটাই হলো বাস্তবতা। আর যদি পুলিশ নিজে বাদী হয়ে মামলা করে, পুলিশ নিজে বাদী হয়ে মামলা করলে তাহলে আমরা সেটা বলতে পারি যে সরকার সেই মামলাটা করেছে। তাহলে পুলিশকেই জবাব দিতে হবে যে কেন তারা এই মামলাটা নিজে বাদী হয়ে করলো। এবং সেই পুলিশ তো এখন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ওনার অধীনেই,
ওনার অধীনেই কোনো পুলিশ যদি অধীনস্থ কোনো পুলিশ কর্মকর্তা ঢালাও কোনো মামলা করে থাকে, তাহলে ওই পুলিশ কর্মকর্তাকে উনি চাইলে কিন্তু জবাবদিহিতার মধ্যে আনতে পারবেন যে আপনি কেন এই মামলাটা ঢালাওভাবে করলেন। আর কোনো বাদী যদি কোনো নির্দিষ্ট ব্যক্তি, বা ব্যক্তি না বলে আপনি এভাবে ভিকটিম বলেন, কারণ যারা মামলা করেছে তারা তো ভুক্তভোগীদের পরিবারের সদস্য, বা যারা মারা গেছে জুলাই আন্দোলনে বা অন্য বিভিন্ন বিষয়ে যারা ভুক্তভোগী, তারাই তো মামলাটা করেছে। তারা কেন কোন কোন প্রেক্ষিতে একজনকে অভিযুক্ত করেছে সেটা মামলার তদন্তকারী কর্মকর্তা আছেন, তদন্তকারী কর্মকর্তা সেটা মানে 1.5 বছর সময়টা তো বেশ অনেকখানি ছিল অন্তর্বর্তী সরকার। 1.5 বছরে যে কোনো মামলার কোনো তদন্ত হয় নাই তা না, তদন্ত তো অনেক মামলাতেই এগিয়েছে, এবং অভিযুক্ত সংখ্যা যদি বেশি হয় তাহলে তদন্তও দীর্ঘায়িত হবে, এটাই খুব স্বাভাবিক। আচ্ছা, একটি বিষয় যেটা আমাদের দেশের সাথে খুবই রিলেভেন্ট, সেজন্যই জানতে চাওয়া। আমরা জানি যে পশ্চিমবঙ্গের যে নির্বাচনটি হলো, সেখানে আমরা দেখতে পেলাম যে বিজয় হলো বিজেপি সরকারের। এটা নিয়ে এই যে মমতা ব্যানার্জির যে অভিযোগটি করলেন যে ইভিএম প্রক্রিয়াকেই তিনি দোষারোপ করলেন, এবং ভারতের নির্বাচন কমিশনারকে সে অভিযুক্তই করলেন, দোষারোপই করলেন, এটা বিগত সময়ে কখনো আসলে দেখা যায় নাই। ভারতে নানা সমালোচনা আছে, বাট নির্বাচনটা নিয়ে কিন্তু সমালোচনা কম হয়। এখন এই জিনিসটাকে নির্বাচনের উপর থেকে আস্থাটা কমে যাওয়ার, তিনি প্রথম করেছেন এবং দীর্ঘদিন তিনি ক্ষমতায় ছিলেন। আপনি জানেন যে হেরে গেছেন, সেই ক্ষোভ থেকেও করতে পারে। একদম তিনি যে ঢালাও বলেছেন যে একদম ভোট রিগিং বন্ধ যায়, এটা আমার মনে হয় সত্য না। কারণ আমি ভারতের 2-1 সাংবাদিকের সঙ্গে কথাও বলেছি পশ্চিমবঙ্গের, যারা কিন্তু প্রো বিজেপিও না, তারাও বলেছেন যে ভোট খুব বেশি, কিন্তু আগে কিছু মেকানিজম তারা করেছে ভারতের নির্বাচন কমিশন। এবং সরকার যখন কেন্দ্রে তো এখন বিজেপি সরকার আমরা জানি, তার কিন্তু অনেক কিছু প্রভাবিত করার ক্ষমতা আছে, চেষ্টা করলে বিভিন্ন কৌশলে প্রভাবিত করে। যেমন 80 লক্ষ না 40 লক্ষ বোধ না 93 লক্ষ ভোটার ছিল, ভোটার বাদ দিয়েছে। এর মধ্যে অনেকে আছে যে আপনার মৃত, বা পরবর্তীতে 27 লক্ষ আছে যাদেরকে আসন পুনর্বন্টন করেছে। ধরুন যে আসনে মুসলমান সংখ্যা বেশি সেটা একটু কমিয়ে আর একটা হিন্দু প্রধান এলাকার সাথে যোগ করে দিয়েছে, আমি দেখেছি। তারপরে ধরুন এই যে বেকারত্ব ছিল প্রবল, প্রচুর মানুষ ওয়েস্ট বেঙ্গল থেকে অন্যান্য রাজ্যে গিয়ে কাজ করতো, কারণ এখানে কাজ ছিল না। এবং দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে, যেমন আমাদের এখানে আওয়ামী লীগ শুরু করেছিল যে টাকা লুট করতেছি, ব্যাংক ডাকাতি করতেছি, ব্যাংক নিজে কলম দিয়ে লিখে নিয়ে যাচ্ছে, পিস্তল ঠেকিয়ে, কোনো বিকার নাই আর কি। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল ঠিক একই অবস্থা হয়েছিল আসলে। শুধু আপনি মুসলমানদের পক্ষে কথা বললেন, সেটা দিয়ে তো ক্ষমতায় কতদিন থাকতে পারবেন, বেশি দিন তো থাকা যাবে না। সেই এটি সাফারি তিনি করেছেন মমতা ব্যানার্জি, এবং এর ফলে কিন্তু আমাদের কিছু সংকট হতে পারে। আমরা আশা করতে চাই যে সংকট না হোক। যেমন পুশিনের বিষয় ছিল আজকে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তিনি আশা করেন পুশিন আর হবে না। না, কারণ এটি হওয়া উচিত না, কারণ এই কারণে এই আশাটা তো আমরা করি, নিঃসন্দেহে করি, কিন্তু এভাবে কিভাবে এটা বলতে পারেন? ধরুন দীর্ঘদিন ধরে যে কি বলে ভারতের যে কেন্দ্রীয় সরকার, তাদের সঙ্গে সম্পর্ক ছিল একটি রাজনৈতিক দলের, আওয়ামী লীগের। বাংলাদেশের মানুষের সঙ্গে কিন্তু তাদের কোনো যোগাযোগ ছিল না, কোনো সম্পর্ক ছিল না, আমরা কিন্তু জানি। এবং সেটি কিন্তু 5 তারিখের পরে স্বৈরাচার পতনের দিন থেকে আরও তীব্র আকার ধারণ করেছে। বাংলাদেশের তরুণ, যুবা, সব স্তরের মানুষ প্রচণ্ড ভারত বিরোধী। কিন্তু ভারত তার প্রতিবেশী চেঞ্জ করতে পারবে না, বাংলাদেশও তার প্রতিবেশী চেঞ্জ করতে পারবে না। সুতরাং দুই রাষ্ট্রের যারা ক্ষমতায় আছেন বা কি পয়েন্টে যারা আসেন, তাদের উপলব্ধি হওয়া উচিত যে দুদেশের জনগণের মধ্যে যাতে একটা সম্পর্ক থাকে, সেটি যাতে থাকে। আমি যেটি বললাম যে ভারতে এই সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটেছে ওয়েস্ট বেঙ্গলে, তারা ধরুন আশা করে করবে না যে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করলো। এই সুযোগ কিন্তু আমাদের এখানে যে মৌলবাদী শক্তি আছে, তারাও কিন্তু ঐক্যবদ্ধ হয়ে হিন্দুদের উপর বা সংখ্যালঘুদের উপরে কোনো ধরনের আক্রমণ করতে পারে। যেমন আপনার নিশ্চয়ই মনে আছে বাবরি মসজিদ, যখন আপনার মনে নেই, বাবরি মসজিদ যখন ভাঙা হয়, বাংলাদেশ কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল। আমরা সেটি কিন্তু প্রত্যাশা করি না। বাংলাদেশের মানুষ অত্যন্ত অসাম্প্রদায়িক, সবার অধিকার আমরা বিশ্বাসী। কে কোন ধর্মমতে বিশ্বাসী সেটি কিন্তু আমাদের বিবেচ্য নয়। এই 56,000 বর্গমাইল আমাদের সব বর্ণের মানুষের, সব ধর্মের মানুষের। সুতরাং আমি যেটা বললাম, ওয়েস্ট বেঙ্গলে
আজকেও দেখলাম যে অনেক বিভিন্ন জায়গায় সংঘর্ষ হচ্ছে, তৃণমূল অফিস ভাঙচুর করছে, এবং যিনি সম্ভাব্য মুখ্যমন্ত্রী বা যাকে ভাবা হয়েছিল মিস্টার শুভেন্দু অধিকারী, তার প্রচারণার মূল বিষয় ছিল মুসলিম বিদ্বেষ। আপনি দেখেছেন নিশ্চয়ই, মুসলিম বিদ্বেষ, তিনি মুসলমানদের বিরুদ্ধে যত কথা বলেন, শুধু শুভেন্দু অধিকারী নেই, কেন্দ্রীয় লিডাররাও বলেছেন, ভারতের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও বলেছেন বাংলাদেশকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা। শুনুন, আমেরিকার পাশে কিন্তু কিউবা টিকে আছে। সুতরাং আমি বড় রাষ্ট্র ছোট রাষ্ট্রকে আমি যা ইচ্ছে তাই করবো। এবং ভারতের সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে তাদের একটি প্রতিবেশীর সঙ্গেও ভালো সম্পর্ক নেই। এটি একটি রাষ্ট্রের জন্য দুর্ভাগ্যজনক। এই যে ছোট্ট মালদ্বীপ, 4 লাখ লোক, সেখানে কিন্তু চীনপন্থীর ক্ষমতায়, চীনপন্থী মানে যারা চীনকে পছন্দ করে বা সাপোর্ট করে। এই যে শ্রীলঙ্কা, এই যে হিন্দু রাষ্ট্র নেপাল, পৃথিবীর একমাত্র স্বীকৃত হিন্দু রাষ্ট্র। ভারতে তো আপনি জানেন হিন্দুস্তান বলতে তারা খুব গর্ববোধ করে, সেখানেও কিন্তু এই ভারতপন্থীরা ক্ষমতায় নাই। এবং বাংলাদেশ সর্বশেষ ছিল, সেটা বাংলাদেশের মানুষের সঙ্গে না, বাংলাদেশের একটি রাজনৈতিক দলের সঙ্গে, সেই দলটি কিন্তু ক্ষমতাচ্যুত হয়েছে। সুতরাং তাদের এই অতীত ভুল নিশ্চয়ই কোনো না কোনো কারণে, চীনের সাথে 14টি দেশ সীমান্ত আছে, অধিকাংশ দেশের সঙ্গে কিন্তু সম্পর্ক ভালো, কিন্তু ভারতের কিন্তু এই ধরুন পাকিস্তান কেমন সম্পর্ক আপনি জানেন, আমি স্টুডিওতে বলে আর কি করবো। তারপর হচ্ছে চীনের সঙ্গে কেমন সম্পর্ক জানেন, তারপরে শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, সর্বশেষ বাংলাদেশে ছিল, যে কথা একটু আগে বলেছি। তো এটি রিপেয়ার করা উচিত, ভারতের এটি করা উচিত। সুপার পাওয়ার যদি আপনি হতে চান, শুধু অন্যকে দমন পীড়ন চালিয়ে সুপার পাওয়ার হওয়া কিন্তু একটু কঠিন। এটি ভারতের বোঝা দেওয়ার সময় এসছে বলে আমি মনে করি। সুতরাং পশ্চিমবঙ্গে যে মৌলবাদী শক্তি এসছে ক্ষমতায়, কেন্দ্রকে তাদেরকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা উচিত বলে আমি মনে করি। তবে এই ক্ষমতায় এসে একটা পজিটিভ দিক কিন্তু অনেকে বলছেন। আপনি জানেন যে নিশ্চয়ই মনমোহন সিং যখন বাংলাদেশে এসেছিলেন প্রধানমন্ত্রী অবস্থায়, তিনি কিন্তু বাংলাদেশ প্রিপারেশন নিয়েছিলেন তিস্তা চুক্তিটি এবার হয়ে যাচ্ছে, আমাদের নিশ্চয়ই মনে আছে, কিন্তু তখন কিন্তু বাধা দিয়েছিলেন তৃণমূলের যিনি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন কেন্দ্রেও যারা ক্ষমতায়, ওয়েস্ট বেঙ্গলেও তারা ক্ষমতায়। তো আশা করা হচ্ছে যদি তিস্তা চুক্তি হয়, ওয়েস্ট বেঙ্গল হয়তো বাধা দিবে না, কারণ তার কেন্দ্রকে ফলো করবে। আমরাও আশা করছি অসাম্প্রদায়িকতা সবখানেই বজায় থাকুক, দেশে বিদেশে, এমনকি সারা বিশ্বে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। দুজন অতিথিকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। শেষ করছি আজকের সংলাপ প্রতিদিন। সুস্থ থাকুন, ভালো থাকুন, এনটিভির সাথেই থাকুন।